ওয়েলকাম সবাইকে। আমরা 2024 সালের বাংলা নতুন বই সপ্তম শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আমরা সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম অধ্যায় যদি আমরা দেখি, প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, তাহলে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করে এবং ভূমিকাভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। পরিস্থিতি 1, আমরা এখানে দেখছি এরকমভাবে পরিস্থিতি 5টা দেওয়া আছে। এরপর আমরা যদি দেখি, আমাদের প্রথম ছকটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য। যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বললে তোমার মনে হয় সেগুলো নিচে লিখো। তাহলে আমরা এখানে 3টা দেখতেছি। আমরা যদি এগুলো শুরু করে দিই, প্রথম ছকটা পূরণ। তাহলে ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা। এরপরটা যদি আমরা দেখি, অন্য ব্যক্তির শারীরিক অথবা মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া। ঠিক আছে, তাহলে আমাদের 2টা পূরণ করা শেষ। এরপর আমরা যদি লাস্টেরটা দেখি, ঘ নাম্বারটা, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা। তাহলে আমাদের হচ্ছে 3টা পূরণ করা শেষ। কথা বলা, আমরা পুরোটা যদি একবার দেখি, ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা, অন্য ব্যক্তির শারীরিক অথবা মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা। এরপর আমরা ছকটা যদি দেখি, এরপর ছকটা হচ্ছে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ। সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গায় লিখো। তাহলে আমাদের এখানে পুরো যে গল্পটা দেওয়া আছে, ওই গল্পটা আমরা এখানে শুধু সর্বনাম আর ক্রিয়া শব্দগুলো পরিবর্তন করব। তাহলে আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়ছিল। তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে গেলেন। আমি এগুলার নিচে আন্ডারলাইন করে দিয়েছি। হাসপাতালের ডাক্তার বলেছিলেন কয়েকদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। ওই সময় নানা 3-4 দিন হাসপাতালে ছিলেন। মা হাসপাতালে থেকে নানার সেবা করতেন। যেগুলাতে আমার নিচে দাগ দেওয়া আছে আমরা ওগুলো পরিবর্তন করছি। একদিন বিকালে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম নানাকে দেখতে। এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি। জরুরি বিভাগের সামনে একটু ফরফরই রুগী আসছে, আর সেখানকার ডাক্তার নার্স সেই সব রুগী নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। তাহলে এখানে পড়ছেন একটা শব্দ নিচে আমি দাগ দিছি। বেশি লোকের ভিড় দেখে দারোয়ান বারবার বলছেন আপনারা এখানে ভিড় করবেন না। নানা আমাকে দেখে খুব খুশি হলেন, এখানেও চেঞ্জ করা হয়েছে। তবু তিনি বললেন তুই আবার আসতে গেলি কেন? নানা আমাকে আদর করে তুই করে বলেন। আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম, এখন তাকে আপনি করে বলি। আমি নানার কথার উত্তরে বললাম, নানা ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাহলে আমরা পরিবর্তন করছি, যেগুলোর নিচে কি দেওয়া আছে দাগ দেওয়া আছে, জাস্ট ওগুলোই পরিবর্তন করছি। এরপর যদি আমরা দেখি, খানিক বাদে একজন নার্স এসে নানাকে ওষুধ খাইয়ে গেলেন। তিনি বললেন কাল নানাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। সন্ধ্যার আগে আগে বড় মামা যাবার জন্য
উঠে দাঁড়ালেন। তারপর বললেন, চল এবার যাই, কাল সকালে আবার আসিস। আমি বললাম, চলেন মামা। তাহলে আমরা পুরোটা এখানে আমাদের যতটুকু লাগছে ততটুকু কমপ্লিট করে ফেলছি। আর যেগুলোর নিচে হচ্ছে দাগ দেওয়া আছে ওগুলো হচ্ছে আমরা পরিবর্তন করছি, সর্বনাম এবং ক্রিয়া। এরপরে যদি আমরা দেখি, এরপরে সবটা হচ্ছে বার্ষিক যোগাযোগের অবার্ষিক যোগাযোগ। তাহলে আমরা এখানে যদি দেখি, আমরা যখন অন্যের সাথে কথা বলি সেটা এক ধরনের যোগাযোগ। চিঠি বা পত্র লিখে আমরা যোগাযোগ করি, আবার ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমে আমরা যোগাযোগ করি, বিভিন্ন ছবি বা সংকেতের মাধ্যমে আমাদের যোগাযোগ বা ভাব বিনিময় হয়। তাহলে দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি বার্ষিক যোগাযোগের উদাহরণ দাও। তাহলে আমরা যদি শুরু করি, মোবাইল ফোনের মাধ্যমে কথা বলি বা শুনি। এরপর যদি দেখি, প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখি। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা দেখি, বই, সংবাদপত্র ইত্যাদি পড়ি। তাহলে আমাদের লাস্টেরটা হচ্ছে কি, বই, সংবাদপত্র ইত্যাদি পড়ি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বার্ষিক যোগাযোগ। এরপর আমরা যদি অবার্ষিক যোগাযোগ দেখি, তাহলে বার্ষিক যোগাযোগটা আবার দেখি, মোবাইল ফোনের মাধ্যমে কথা বলি বা শুনি, প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখি, বই, সংবাদপত্র ইত্যাদি পড়ি। এরপরে যদি তুমি চর্চা করো এমন কয়েকটি অবার্ষিক যোগাযোগের উদাহরণ দাও। তাহলে আমি যদি দিই এখানে, মাঝে মধ্যে হাত ও চোখের ইশারায় পরিবারের মানুষদের বিভিন্ন কিছুর ইঙ্গিত দিয়ে থাকি। তাহলে আমাদের এটাও লেখা শেষ। আমরা যদি আবার একটু করে দেখি, মাঝে মধ্যে হাত ও চোখের ইশারায় পরিবারের মানুষদের বিভিন্ন কিছুর ইঙ্গিত দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের এই ছকটাও পূরণ হয়ে গেল। এরপর ছকটা যদি আমরা দেখি, এখানে একটা সমাহার গল্প দেওয়া আছে। সমাহার গল্প পড়ে আমরা কি বুঝলাম, এখানে কিছু খালি প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, সোমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন। তাহলে আমরা যদি এটা লিখে শুরু করি, সোমা আপা নোটিশ বোর্ডে দেওয়া নোটিশ এর কথা বলেছিলেন। সামনের সপ্তাহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাহলে সোমা আপা ক্লাসের নোটিশ বোর্ডে নোটিশের দেখে বলছে যে নোটিশে লেখা ছিল সামনের সপ্তাহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটা ছিল আমাদের প্রথমটা। এরপর যে আমরা 2 নম্বর দেখি, সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল। তাহলে সোহেল ক্রিকেট দল গঠনের সময় পলাশ তাকে বারবার বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করছিল। তার কাজে মনোযোগ দিতে পারছিল না। তাই সোহেল পলাশের কথায় বিরক্ত হয়েছিল। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নটাও শেষ। এরপরটা যদি আমরা দেখি,
এরপরের প্রশ্নটা হচ্ছে পলাশ যা জানতে চাচ্ছিল তা আর কোন উপায়ে সে জানতে পারত। তাহলে আমরা এটার উত্তরটা যদি লিখি, সোহেল যখন দল গঠন করার জন্য মনোযোগ দিয়েছিল তখন পলাশ তার কাছে স্কুলে না আসার কারণ জানতে চেয়েছিল, যা ওই সময় অপ্রাসঙ্গিক ছিল। সোহেল চাইলে ছুটির পরে জানতে পারত। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের আনসার লেখা শেষ। এরপরে যদি আমরা দেখি 4 নম্বরটা, সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত। তাহলে আমরা এটার উত্তর যদি লিখতে যাই, যখন যে কাজ বা বিষয় গুরুত্ব পায় তখন সেই কাজ বা বিষয়ের প্রসঙ্গে কথা বলতে হয়। সোহেল পলাশকে ক্রিকেটের দল গঠনের কাজটি যে সেই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলতে পারত। বেশি গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে বলতে পারত। এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, পলাশ কিভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো। এটার উত্তর আমরা যদি লেখা শুরু করি, সোহেল যখন অবসর থাকবে বা ছুটির পর তার কথাগুলো জিজ্ঞেস করলে প্রাসঙ্গিক হতো। এরপর আমাদের লাস্টের প্রশ্নটা যদি আমরা দেখি, প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো। ঠিক আছে, তাহলে আমরা এটার আনসার যখন লিখব, যখন যে কাজটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন জায়গায় কি বলা উচিত এইসব বিষয় বিবেচনা রাখতে হবে। তাহলে আমাদের পুরো ছকটা পূরণ করা শেষ 10 পৃষ্ঠার। তাহলে আমরা পুরোটা যদি আরেকবার একটু করে দেখি, সোমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন। সোমা আপা নোটিশ বোর্ডে দেওয়া নোটিশের কথা বলছিলেন। সামনের সপ্তাহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর 2 নম্বরে যদি দেখি, সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল। সোহেল দল গঠনের সময় পলাশ তাকে বারবার বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করছিল, তার কাজে মনোযোগ দিতে পারছিল না, তাই সোহেল পলাশের কথায় বিরক্ত হয়েছিল। পলাশ যা জানতে চাচ্ছিল তা আর কোন উপায়ে সে জানতে পারত।
সোহেল যখন দল গঠন করার জন্য মনোযোগ দিয়েছিল তখন পলাশ তার কাছে স্কুলে না আসার কারণ জানতে চেয়েছিল, যা ওই সময় অপ্রাসঙ্গিক ছিল। সোহেল চাইলে ছুটির পর জানতে পারত। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত? যখন যে কাজ বা বিষয় গুরুত্ব পায় তখন সেই কাজ বা বিষয়ের প্রসঙ্গে কথা বলতে হয়। সোহেল পলাশকে ক্রিকেটের দল গঠনের কাজটি যে সেই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলতে পারত। এরপর প্রশ্নটা যদি আমরা দেখি, পলাশ কিভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো? সোহেল যখন অবসর থাকবে বা ছুটির পর তার কথাগুলো জিজ্ঞেস করলে প্রাসঙ্গিক হতো। এরপরে লাস্টে যদি আমরা দেখি, প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হবে বলে তুমি মনে করো? যখন যে কাজটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন জায়গায় কি বলা উচিত এসব বিষয় বিবেচনা রাখতে হয়। এরপর ছকটা যদি আমরা একবার দেখি, এখানে হচ্ছে দুইটা খালি রয়েছে, একটা হচ্ছে প্রাসঙ্গিক কথা আর একটা হচ্ছে অপ্রাসঙ্গিক কথা। আমি সুবিধার জন্য আগে ছকগুলো পূরণ করে রেখেছি। তাহলে প্রাসঙ্গিক কথা, পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিল লালবাগ কেল্লায় যাব। আমাদের যাওয়ার কথা শুনে আমার মামাতো বোন শেফালিও যেতে চাইল। বাবা হেসে বললেন, ঠিক আছে। আমরা টিকিট কেটে কেল্লার ভিতরে ঢুকলাম। ওইখানে যেতেই বাবা বলেছিলেন, লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি মোগল আমলে তৈরি করা একটা দুর্গ। 1678 সালে মোগল সুবেদার আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। এটাই ছিল আমাদের প্রাসঙ্গিক কথা। এবার আমরা যদি অপ্রাসঙ্গিক কথা দেখি, শেফালিকে নিয়ে অনেক মজার ঘটনা আছে। একবার যেমন আমার মামা ওকে বলেছিলেন, শেফালি তুমি কি আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনতে পারবে? শেফালি কি বুঝলো কে জানে, একটা ডিম ফাটিয়ে ভাজি করার প্রস্তুতি নিতে লাগলো। তা দেখে আমার মামি হাসতে লাগলেন। শেফালি অনেক লজ্জা পেয়েছিল সেই দিন। তা আমাদের প্রথম অধ্যায়ের ছক এতটুকুই ছিল। প্রথম অধ্যায়ের ছক আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যদি পুরোটা একবার একটু করে দেখি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।